অন্ধকারে ঢাকা এক কালো রাত। সেই মাঝরাতেই হঠাৎ করে গায়েব হয়ে যায় ২২ বছর বয়সী এক তরুণী। তার এসিপি বাবা মেয়েকে খোঁজার জন্য রাত দিন এক করে ফেলে। পুরো পুলিশ টিম উঠে পড়ে লাগে মেয়েটাকে খোঁজার জন্য। এরই মাঝে হঠাৎ এক অটোওয়ালার বাড়িতে মেয়েটার কিছু রক্তমাখা জিনিস আর একটা কাটা আঙুল উদ্ধার করে পুলিশ। সব দেখে বোঝাই যাচ্ছিল মেয়েটা খুন হয়েছে। তাই তারা এবার খুনির খোঁজ করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরেও তারা খুনির কোনো হদিশ পায় না। তবে অদ্ভুতভাবে একদিন খুনি নিজেই এসে পুলিশের কাছে সারেন্ডার করে, সাথে জানায় যে সে এরকম একটা নয় বরং তিনটে খুন করেছে। সেই ৩ খুনের তদন্ত করতে গিয়ে পুলিশকে পড়তে হয় মহা বিপাকে। তারা যতই কেসটা সলভ করার চেষ্টা করছিল ততই যেন সেটা আরো পেঁচিয়ে যাচ্ছিল। ইনভেস্টিগেশন করতে গিয়ে তাদের সামনে এমন সব রহস্য ফাঁস হয় যেটা তাদের মাথা আরো ঘুরিয়ে দেয়। বলছিলাম এই বছরই মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি কুত্তরাম পুডিথুয়ের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনাকে অবাক করে দেবে আর শেষটা তো আপনার কল্পনাকেও হার মানাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই রাতের অন্ধকারে দুজন পুলিশকে গাড়িতে করে কোথাও যেতে দেখা যায়। এটা পুলিশের গাড়ি। ডিউটি শেষে এসিপি সত্যকে নিজের বাসায় নামিয়ে দিতে এসেছে মীনাক্ষী। এসিপি সত্য গাড়ি থেকে নেমে তার নীরব ছিমছাম বাড়িতে ঢোকে। এই বাড়িতে এসিপি সত্য আর তার মেয়ে প্রীতি থাকে। ভেতরে গিয়েই অভ্যাসবশত এসিপি ওপরে মেয়ের রুমে যায়, কিন্তু প্রীতি তখনও বাসায় ফেরেনি। তাই এসিপি তার মেয়ে প্রীতিকে ফোন করে। প্রীতি বাবার ফোনটা রিসিভ করে জানায় যে সে রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ তার বাইকটা স্টার্ট নিচ্ছে না। এমন অবস্থা যে কোনো ক্যাবও পাওয়া যাচ্ছে না। তাই সে অটোর জন্য দাঁড়িয়ে আছে, অটো পেলেই সে চলে আসবে। সত্য বলে এখন রাত ১১:৩০ বাজে, তাই খুব চিন্তা হচ্ছে। কথা বলতে বলতেই প্রীতি জানায় একটা অটো এসেছে, সে খুব দ্রুতই বাসায় ফিরবে। এই বলেই সে ফোনটা রেখে দেয়। এরপর সত্য নিজের স্ত্রীকে ফোন করে। তার স্ত্রী ইউএসএতে থেকেও বাসায় দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করে। সত্য জানায় তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই ফিরতে দেরি হয়েছে। এবার সে তার আরেক মেয়ে কীর্তির ব্যাপারে জানতে চায়। সত্যের স্ত্রী বলে কীর্তির প্রথমবার বাচ্চা হবে, অথচ সত্য খোঁজখবর না নিয়ে সারাদিন মিটিং নিয়ে ব্যস্ত থাকে। সত্য কীর্তির সঙ্গে ফোনে কথা বলতে চায়, কিন্তু কীর্তি তখন ঘুমাচ্ছিল। ঘুম থেকে জাগলে বাবাকে ফোন করবে বলে জানায় সত্যের স্ত্রী। তারপর সে প্রীতির খোঁজ খবর নেয়। প্রীতি এখনো বাসায় ফেরেনি, এটা তো চিন্তার বিষয়। রাত তো অনেক হয়ে গেছে। সত্য মেয়েটাকে একেবারে মাথায় তুলে রেখেছে, কিন্তু সত্য তাকে অভয় দিয়ে বলে প্রীতি খুব শীঘ্রই বাসায় চলে আসবে, মাত্রই তার সাথে কথা হয়েছে। তারপর কথা শেষ হলে তারা ফোনটা রেখে দেয়। পরদিন সকালে সত্য ঘুম থেকে উঠে ১ কাপ কফি তৈরি করে। তারপর সোজা উপরতলায় প্রীতির রুমে চলে যায়। কফিটা সে প্রীতির জন্যই তৈরি করেছে, কিন্তু প্রীতির বিছানা পরিপাটি, যেন রাতে কেউ ঘুমায়নি। সত্য কফি নিয়ে প্রীতিকে ডাকতে থাকে, কিন্তু প্রীতির কোনো সাড়া শব্দ নেই। তবে কি রাতে বাসায় ফেরেনি প্রীতি? তাই চিন্তিত হয়ে সত্য প্রীতিকে কল করে, কিন্তু তার ফোন সুইচ অফ দেখাচ্ছে। ঘটনা থানা পর্যন্ত গড়ায়। এসিপি সত্যর সামনে দুজন পুলিশ অফিসার বসে আছে, ক্রিস্টোফার আর মিত্রা। তারা সত্যর কাছ থেকে জেনে নেয় প্রীতির সঙ্গে তার শেষ কথা হয়েছে ১৫:৩০টার দিকে। এমনকি সে কোনো বন্ধু বা রিলেটিভদের বাড়িতেও যায়নি। তখনই সেখানে অফিসার অশোক এসে জানায় যে কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী প্রীতির ফোন শেষবার অন হয়েছিল অশোকনগর এবং কেকে রোডের আশেপাশে। সত্য চিন্তায় পড়ে যায়। তখনই প্রীতির ৩ জন কলিগ সেখানে আসে। তারা থানা থেকে কল পেয়ে সেখানে এসেছিল। প্রীতি গত রাতে বাড়ি ফেরেনি শুনে তারা বলে তারা এসবের কিছুই জানে না। প্রীতির ফোন রাত থেকে বন্ধ ছিল। সে রাত ১১টায় অফিস থেকে বের হয়। তাকে তার কলিগ বাসায় ড্রপ করে দিতে চেয়েছিল, কিন্তু প্রীতি সেটা রিফিউজ করে। দেরি করে বের হওয়া প্রীতির অভ্যাস ছিল। তাছাড়া এখন তো মাত্র সকাল ৯:৩০ বাজে। ১০টা বাজার আগেই হয়তো প্রীতি বাসায় ফিরবে আর তার বাবাকে কল করবে। কলিগরা যখন এসব বলছিল তখনই সেখানে আর একজন লেডি পুলিশ অফিসার নির্মলা আসে। সে কিছু একটা বলতে চাচ্ছিল যেটা সবার সামনে বলা যাবে না, তাই প্রীতির কলিগরা সেখান থেকে চলে যায়। এরপর নির্মলা জানায় অশোকনগর থানা থেকে খবর এসেছে সেখানকার একটা বাড়িতে একটা মেয়ের খুন হয়েছে। এটা শুনে এসিপি আঁতকে ওঠে। সে তার পুলিশ টিমকে নিয়ে সোজা চলে যায় অশোকনগর। অশোকনগর থানার ইন্সপেক্টর কালিয়ামূর্তি, সে তাদেরকে স্পটের ডিটেলস দেখানোর জন্য আসে। এসিপি সত্যকে বাইরে রেখে অন্য অফিসাররা সেই বাড়ির ভেতরে চলে যাওয়ার জন্য এগিয়ে যায়। সত্য কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে বাড়ির মহিলা জানায় তারা গতরাতে একটা ফাংশনে গিয়েছিল। আজ সকালে বাড়ি ফিরে এসে পাশে থাকা অটোতে প্রচুর রক্ত দেখতে পায়। তখন তারা কিছু বুঝে উঠতে না পেরে পুলিশে কল করে। অটোটা তাদের ভাড়াটে বিনায়কের। বিনায়ক বিকাল পর্যন্ত একটা মিট শপে কাজ করত, তারপর সন্ধ্যার সময় অটো চালাতো। কিন্তু এখন সে কোথায় আছে সেটা কেউ জানে না। তার ফোন নাম্বারটাও বন্ধ রয়েছে।
পুলিশ তখন অটোর কাছে যায়। পুরো অটোতে বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। এরপর পুলিশ বাড়ির ভেতরে ঢোকে। তারা জানতে পারে আশেপাশে কোনো সিসিটিভি নেই। এবার তারা বিনায়কের সেই রুমটাতে যায় যেখানে ঘটনা ঘটেছে। পুরো রুমে যেন রক্ত ঢেলে দেওয়া হয়েছে। ফরেন্সিক টিম বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করে। তারা হাতের একটা কাটা আঙুল পায়। ক্রিস্টোফার প্রীতির ফোন নিয়ে এসিপি সত্যকে দেখায়। প্রীতির ফোন, শু, ব্রেসলেট আর হ্যান্ডব্যাগ পাওয়া গেছে, কিন্তু কোনো বডি পাওয়া যায়নি। এতেই যেন আশা বেঁচে থাকে এসিপির। তবে হাতের একটা কাটা আঙুল এবং ৩-৪ লিটার রক্ত পাওয়া গেছে। রক্তটা হয়তো পানি দিয়ে ধোয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত সময় না পাওয়ায় পুরোপুরি পরিষ্কার না করেই পালিয়ে গেছে খুনিরা। তাছাড়া তারা এভিডেন্স মুছে ফেলার জন্য অ্যাসিডও ব্যবহার করেছে। সব শুনে এসিপি বিনায়কের ঠিকানা খুঁজে বের করতে বলে। সে নির্দেশ দেয় যেন কোনো এভিডেন্স মিস না করা হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিকের সকল রিপোর্ট তার টিমকেও পাঠানো হয়। এটা অবশ্যই প্যারালাল ইনভেস্টিগেশন করতে হবে। এরপর এসিপি চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। মীনাক্ষীকে বলে গাড়ি স্টার্ট দিতে, কিন্তু মীনাক্ষী গাড়িতে না উঠে নিচেই দাঁড়িয়ে থাকে। বারবার বলার পরেও মীনাক্ষী এমন করায় রেগে যায় এসিপি। তখন মীনাক্ষী বলে এসিপি নিজেই ড্রাইভিং সিটে বসে আছে। এসিপি তখন খেয়াল করে, তাই তো, মীনাক্ষী ড্রাইভ করবে কিভাবে? সে নিজেই তো ড্রাইভিং সিটে বসে আছে। মীনাক্ষী বুঝতে পারে এসিপির মন মাথা কোনো কিছুই ঠিক নেই। তাই সে এসিপিকে পাশে বসিয়ে নিজে ড্রাইভ করতে চায়। গাড়িতে যাওয়ার পথে পুরো রাস্তাটা অস্থির হয়ে থাকে এসিপি। তার মাথায় যেন কিছুই ঢুকছে না। তার খুব কান্না পাচ্ছে, আর কেমন যেন গলাটা আটকে আসছে। এদিকে পুলিশ অফিসার ক্রিস্টোফার তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বাড়ির সেই মহিলা জানায় যে সে এখানে ফ্যামিলি নিয়ে থাকে। এই ঘটনায় তারা খুব ভয় পেয়ে গেছে। তাদের পাশের রুমে থাকে একজন ফুড ডেলিভারি ম্যান। পুলিশ সেই দরজায় নক করে। বেশ কিছুক্ষণ পর সে দরজা খোলে। ছেলেটার নাম কাদির। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। সে হ্যাঙ্গি অ্যাপের ফুড ডেলিভারি করে। তো তাকে বিনায়কের কথা জিজ্ঞেস করা হয়। কাদির বলে বিনায়ক হয়তো বাড়ি চলে গেছে। তাকে বলেছিল 2 দিনের মধ্যেই সে ফিরে আসবে। গত রাতে সে রাত 2টার দিকে বাড়ি ফিরেছে, তাই বিনায়কের সঙ্গে তার আর দেখা হয়নি। পুলিশ এবার তার মাথায় ব্যান্ডেজের সম্পর্কে জানতে চায়। সে পুলিশকে জানায় যে গতদিন কাজ শেষে বাসায় ফেরার সময় তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সব শুনে পুলিশ তাকে থানায় যেতে বলে, কারণ তার রুমের ঠিক পাশের রুমটাতেই তো খুন হয়েছে। সে এখানে 1 বছর মতো হলো আছে। থানায় আবারও তাকে জেরা করা হয়। কাদির জানায় সে ইঞ্জিনিয়ারিং পাশ করে ত্রিচি থেকে এখানে এসেছে। কাদিরকে ওই একই প্রশ্ন ঘুরে ফিরে করা হয়। তার মাথার আঘাত সম্পর্কে আবারও জানতে চায় পুলিশ। কাদির জানায় গতরাতে অশোকনগরের কাছেই একটা গাড়িতে ধাক্কা লেগে এমন হয়েছে। 1টার দিকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে হসপিটালে যায়। ক্ষতস্থানে 3টা সেলাইও লেগেছে তার। এমজিআর নগরের কাছে 24/7 হসপিটালটা সবসময় খোলাই থাকে। সেখান থেকেই সে বাসায় ফিরতে পারত, কিন্তু সে তাদের ডেলিভারি অ্যাপ লগ আউট করতে ভুলে গিয়েছিল। তাই সেই সময় আবার একটা অর্ডার আসে। আর কোনো ডেলিভারি ম্যান অ্যাভেলেবেল না থাকার কারণে কাদিরকেই ওই অবস্থায় অশোকনগরের পিলারের কাছে জেন অ্যাপার্টমেন্টে অর্ডার পৌঁছানোর জন্য যেতে হয়েছিল। তাছাড়া বিনায়কের সাথে যখন তার দেখা হয়েছিল তখনও বেশি কথা হয়নি। বিনায়ক সেই রাতে শুধু বলেছিল 2 দিনের মধ্যেই সে বাড়ি থেকে ফিরে আসবে। তখন ক্রিস্টোফার বলে কাদির যেহেতু ভালো ছেলে, তাহলে তার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। এখন তাহলে বিনায়ককেই খুঁজতে হবে। তারপর সে একজন কনস্টেবলকে বিরিয়ানি আনতে বলে, কারণ কাদির তখনও কিছু খায়নি। অবশ্য কাদির তখন অনেক ক্লান্ত ছিল। সে বাসায় গিয়ে রেস্ট নিতে চাচ্ছিল। তাই কাদিরকে সেখানে রেখে অফিসার কনস্টেবলকে নির্দেশ দেয় যে ইন্সপেক্টর এলে সব তথ্য নিয়ে কাদিরকে যেন বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর ক্রিস্টোফার আর মিত্রা চলে যায় সেই হসপিটালে। হসপিটালের নাম ছিল প্লাজা হসপিটাল। সেখানকার রিসিপশনিস্ট মেয়েটা জানায় যে সে নাইট শিফটে ছিল না, তবে রেকর্ড দেখে সে সব বলতে পারবে। ক্রিস্টোফার কাদিরের ব্যাপারে জানতে চাইলে মেয়েটার রেকর্ড দেখে বলে কাদির গত রাতে এখানে এসেছিল। মিত্রা তখন সিসিটিভি ফুটেজ দেখতে চায়। অন্যদিকে 3 জন পুলিশ অফিসার যায় সেই মিট শপে যেখানে বিনায়ক কাজ করত। সেখান থেকে জানা যায় বিনায়ক তখনও কাজে আসেনি। তাকে ফোন করলেও ফোনটা বন্ধ দেখাচ্ছে। সেখান থেকে পুলিশ আরও জানতে পারে যে বিনায়ক বাম হাতে ছিল, অর্থাৎ লেফটি, আর সে বাজে নেশায়ও আসক্ত ছিল। সে দোকানে দুপুর 2টা পর্যন্ত কাজ করে সোজা লিকুইড শপে গিয়ে ড্রিঙ্কস করত। এরপর 6টা পর্যন্ত ঘুমিয়ে সোডা, বাটার মিল্ক এসব খেয়ে অটো নিয়ে বেরোতো। তার মাঝে মেয়েদের প্রতি দুর্বলতাও ছিল। যে কোনো বয়সের মেয়েদের সঙ্গেই সে ফ্লার্ট করত। একটু মুচকি হেসে মাংস একটু বেশি দিয়ে ভাব জমানোর চেষ্টা করত। এমনকি সপ্তাহে 4 দিন সে তার বডি ম্যাসাজ করাতো। তবে তার ফ্যামিলির সম্পর্কে কখনোই সে কাউকে কিছু বলেনি। তার হোম টাউন কোথায় সেটাও কেউ জানে না। তবে সে ভেলোরের কালাবাই নামের একটা জায়গার কথা প্রায়ই বলতো। এরপর পুলিশ ডেলিভারি ম্যানদের রেজিস্টার চেক করে। সেখানে কাদিরের নামের এন্ট্রি ছিল। হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে সেখানেও কাদিরকে দেখা যায়।
অশোক পিলারের জেন অ্যাপার্টমেন্টে খোঁজ নিয়ে জানা যায় তারা হ্যাঙ্গি অ্যাপ থেকে সত্যি সত্যি খাবার অর্ডার করেছিল এবং ডেলিভারি ম্যান 1:15 দিকে তাদের খাবার পৌঁছে দিয়ে গেছে। অর্থাৎ কাদির যে ইনফরমেশনগুলো দিয়েছিল তাতে কোনো ভুল ছিল না। তাই পুলিশ কাদিরকে ছেড়ে দেয়, শুধু শহরের বাইরে যেতে হলে পুলিশের অনুমতি নিতে বলে। পুলিশের মনে হচ্ছে তারা ভুল মানুষের পেছনে সময় নষ্ট করছে। এদিকে এসিপি সত্য মেয়ের কথা ভুলতেই পারছে না, প্রচন্ড টেনশন হচ্ছে তার। প্রীতি তার মায়ের চেয়ে বাবাকেই বোধহয় বেশি ভালোবাসত। বাবার কিছু হলেই প্রীতি যেন আগে আঘাত পেত। বাবা মেয়ে মিলে অনেক ভালো সময় কাটাতো, খেলতো, ঘুরতো, আরো অনেক মজা করত। বাবার অনেক যত্ন নিত প্রীতি, বাবাকে খাইয়ে দিত, খুব টেনশনের সময় বাবাকে শান্ত করত। সত্যও প্রীতিকে একটু বেশি ভালোবাসত। দুই মেয়ের ঝগড়া হলে সত্য সবসময় প্রীতির পক্ষ নিত, কিন্তু আজ সত্যর খুব একা লাগছে। ভয় হচ্ছে এই একাকিত্ব যদি আর না ফুরায়, প্রীতি যদি আর না ফেরে। পরদিন পুলিশ রানীপেট জেলার সেই কালাবাই গ্রামে যায়, যেখানে বিনায়কের স্ত্রী এবং শালা থাকত। তারা বিনায়কের নামও শুনতে চাচ্ছিল না, কারণ বিনায়ক 14 বছরের শিশুর সাথে মিসবিহেভ করায় গ্রামবাসী তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপর আর সে কখনো গ্রামে ফেরেনি, আর ফোনও করেনি। এমনকি তার 12 বছরের মেয়ের খোঁজও কখনো নেয়নি। পুলিশের তখন আর কিছুই বলার থাকে না। এদিকে পুরো দেশে ছড়িয়ে পড়ে যে এসিপি সত্তর মেয়ে ব্রুটালি মার্ডার হয়েছে। মার্ডার করেছে বিনায়ক। সেই রাতে কন্ট্রোল রুম থেকে লেডি অফিসার রাম্যা জানায় যে বিনায়কের নাম্বারটা অন করা হয়েছে, সেটার লোকেশন এখন আম্বাটুর স্টেটের পেছনে দেখাচ্ছে। এসিপি সত্য তখন দ্রুত আশেপাশের থানায় বিনায়কের ছবি পাঠাতে বলে। তার কোনো খোঁজ পেলেই যেন তাকে ইনফর্ম করা হয়। তারপর ক্রিস্টোফার তার টিমকে নিয়ে আম্বাটুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই সময় রাম্যা আবারও ফোন করে জানায় যে বিনায়কের নাম্বার থেকে একটা কল করা হয়েছে, আর সেই সিমটা কাদিরের নাম্বারে রেজিস্ট্রেশন করা। সেটা এখন থিরুমঙ্গলম জাংশনে আছে আর আম্বাটুরের দিকেই যাচ্ছে। ক্রিস্টোফার এবার কাদিরের নাম্বারে কল করে, কিন্তু কাদির কলটা রিসিভ করে না। সে তার বাইক নিয়ে নিজের গন্তব্যের দিকে যাচ্ছে। কয়েকবার কল করার পরেও যখন কাদির কলটা রিসিভ না করে, তখন ক্রিস্টোফার অশোককে ফোন করে। সে তাদের সাথেই অন্য গাড়িতে যাচ্ছিল। অশোককে নির্দেশ দেয় বিনায়কের লোকেশনে পৌঁছে যেতে, আর কিশোর যাবে কাদিরের লোকেশনে। তারপর মিত্রাকে নির্দেশ দেয় তখনই থিরুমঙ্গলম থানায় ফোন করে কাদিরের লোকেশন জানিয়ে দিতে। সেখানকার পুলিশ যেন কাদিরকে আটকায়। থিরুমঙ্গলমের ইন্সপেক্টর তখনই গাড়ি নিয়ে বের হয়ে যায় আর বারবার কাদিরকে কল করতে থাকে। কয়েকবার কল করার পর কাদির তার বাইক থামিয়ে কলটা রিসিভ করে। কাদির জানায় যে সে শান্তি কলোনিতে ডেলিভারির কাজে এসেছে। পুলিশ তাকে সেখানেই অপেক্ষা করতে বলে, না হলে 15 দিনের রিমান্ডে নেওয়া হবে। বাধ্য হয়ে কাদির সেখানেই দাঁড়ায়। একটু পর সেখানে ইন্সপেক্টর আসে। কাদিরের ডেলিভারির কাজে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে তাকে ছেড়ে দিতে বলে। কিছুক্ষণের মধ্যে ক্রিস্টোফারও সেখানে এসে পৌঁছায়। সে কল রিসিভ না করার জন্য কাদিরকে বকা দিতে থাকে। তাকে বিনায়কও কল করেছিল, কিন্তু সে কলটা রিসিভ করেনি। কাদির জানায় যে সে বাইক চালানোর সময় ফোনের রিং খেয়াল করেনি। এখানেও সে বাইক থামানোর পর কাস্টমারের কল ভেবে পুলিশের কল রিসিভ করেছে। এই সময় অশোক ক্রিস্টোফারকে ফোন করে। সে জানায় লোকেশনের কাছাকাছি যেতেই বিনায়ক ফোনটা বন্ধ করে ফেলেছে। এখন আর তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। ক্রিস্টোফার অশোককে আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ চেক করে কপি নিয়ে আসতে বলে। এরপর ক্রিস্টোফার কাদিরকে সতর্ক করে দেয় যে সে যেন এবার থেকে ফোনটা রিসিভ করে, বিশেষ করে বিনায়কের কল। আর তার সাথে যেন এমনভাবে কথা বলে যেন সে বুঝতে না পারে যে পুলিশ তাকে সন্দেহ করছে, এবং সেই কথাগুলো যেন সে ফোনে রেকর্ড করে রাখে। সেই সাথে এটাও সতর্ক করে দেয় যে কাদির যদি শহরের বাইরে যায় তাহলে অবশ্যই যেন পুলিশকে জানিয়ে তারপর যায়। পরদিন এসিপির গাড়িকে ঘিরে ধরে প্রেস। এসিপি তাদেরকে জানায় যে এই কেসের তদন্তে 2টো টিম কাজ করছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে, আর কিছু হলে অবশ্যই প্রেসকে জানানো হবে। এদিকে কাদিরকে দেখা যায় বাইকে করে যাওয়ার সময় তার মাথাটা টলছে। তার কানে বারবার একটা মেয়ের চিৎকার ভেসে আসছে, ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না। একটা মেয়ের মৃত্যুর ভয়ে কান্না করার আর্তনাদ। কাদির এসব ভাবতে ভাবতে কমিশনারের কার্যালয়ের সামনে চলে যায়। সেখানে সে একজন পুলিশের কাছে জানতে চায় যে স্যারেন্ডার করতে হলে তাকে কোথায় কি করতে হবে। সে একটা মার্ডার করেছে, তাই আজ সে স্যারেন্ডার করতে চায়। পুলিশটা ভাবে ছেলেটা হয়তো প্র্যাঙ্ক করছে তার সাথে, কিন্তু কাদির জানায় সে সত্যি সত্যি একটা মেয়েকে খুন করেছে আর তাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। পুলিশ আর বিষয়টাকে হালকাভাবে না নিয়ে কাদিরের হাত চেপে ধরে। তারপর কাছের একজন কনস্টেবলকে ডেকে দুজন মিলে কাদিরকে নিয়ে যেতে শুরু করে। এমন সময় প্রেসের লোকেরা বিষয়টা দেখতে পেয়ে দৌড়ে এসে তাদেরকে ঘিরে ধরে। তাদের সামনে কাদির বারবার বলতে থাকে সে পালাবে না। কাদিরকে কমিশনারের সামনে নিয়ে গেলে সে কমিশনারকে প্রথমে আঙ্কেল ডাকে, তারপর সবার ইশারায় স্যার বলে ডাকে। কিন্তু সমস্যা হলো সে যে মেয়েটাকে মেরেছে তার নাম ঠিকানা সে কিছুই জানে না। তাই কমিশনার কনস্টেবল কমল কাননকে বলে গত সপ্তাহে যেসব মেয়ে নিখোঁজ হয়েছে তাদের ফটো দেখাতে। কাদির ফটোগুলো দেখে
সেখানে প্রীতির ফটোটা আসতেই সে জানায় এটাই সেই মেয়ে। ছবিতে শাড়ি পরে বেশ ভালোই লাগছে, তবে সেদিন সে জিন্স পরেছিল। সাথে সাথে সবাই চমকে ওঠে, কারণ এটাই তো এসিপি সত্যর মেয়ে প্রীতি। নাম শুনতেই বাইরে থেকে ছুটে আসে এসিপি সত্য। সে কাদিরের কলার চেপে ধরে। কমিশনার তাকে শান্ত হতে বলে এবং তার ইমোশন কন্ট্রোল করতে বলে। অনেক অনুরোধের পর এসিপি কোনো রকমে নিজেকে সামলায়। তারপর এদিক ওদিক তাকিয়ে বাইরে গিয়ে শান্ত হয়ে বসে থাকে। এদিকে কমিশনার কাদিরের কাছে মার্ডারের ডিটেলস জানতে চায়। কাদির জানায় সেই রাতে সে কাজ সেরে ফেরার পথে রাস্তায় প্রীতি তার কাছে লিফট চায়। প্রীতি তাকে আনবুনগরে ড্রপ করে দিতে বলে। এরপর সে কাদিরের বাইকের পেছনে বসে আর ডেলিভারি ব্যাগটা প্রীতি নিজের পিঠে নেয়। তারা ঠিকভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটা অটো এসে তাদের বাইকে ধাক্কা দেয়। কাদিরের মাথায় হালকা চোট পেলেও সে কোনো রকমে উঠে বসে। তারপর প্রীতিকে ডাকতে থাকে, কিন্তু প্রীতি ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। কাদির তাকে ব্যাগের বেল্টের সাহায্যে বাইকের পেছনে বসায়। এরপর নিজের সঙ্গে তাকে আটকে রেখে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। অনেক কষ্টে বাইক থেকে নেমে প্রীতি সহ কাঁধে ব্যাগটা নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাচ্ছিল কাদির। সেই সময় বিনায়কও তার রুমে ছিল না, কারণ সে কাদিরকে আগেই বলেছিল যে সে 2 দিনের জন্য বাড়ি যাবে। তাই সে আগে বিনায়কের রুমে নিয়ে যায় প্রীতিকে। কাদির প্রীতিকে বেশ কিছুক্ষণ ধরে ডাকে, কিন্তু প্রীতির জ্ঞান ফেরার কোনো নামই নেই। মাঝরাতে কাদিরের মধ্যে যেন পশু ভর করে। সে শুনতে পায় প্রীতি যেন তাকে ডাকছে, তাকে বলছে সে কেন এত দূরে, কাছে যেতে বলছে তাকে। সে ভয় পাচ্ছে তো। কাদির তখন জন্তু জানোয়ারের মতো আওয়াজ করতে করতে এগিয়ে যায় প্রীতির দিকে। তাকে ডাকতে থাকে যে কেন সে এতক্ষণ ঘুমাচ্ছে, কিন্তু প্রীতি জাগে না। বিনায়কের রুমে মাংস কাটার অনেক জিনিসপত্র ছিল। সেখান থেকেই একটা ধারালো অস্ত্র নিয়ে সে এক কোপে প্রীতির মাথাটা আলাদা করে ফেলে। তখন প্রীতির পুরো শরীরটা কেঁপে কেঁপে ওঠে। কাদির বুঝতে পারেনি যে প্রীতি তখনও বেঁচে ছিল। কিছুক্ষণ পর তার পুরো শরীরটা থেমে যায়। কাদির আবারও একের পর এক আঘাত করে প্রীতির শরীরটাকে টুকরো টুকরো করতে থাকে। কোনো বডি পার্ট কাটতে বেশি সময় লাগলে রেগে যাচ্ছিল কাদির, কারণ সে ছোট ছোট টুকরো করে টয়লেটের মাঝে ফ্ল্যাশ করে দিতে চাচ্ছিল বডিটাকে। এই ভয়ঙ্কর মার্ডারের বর্ণনা যখন সে দিচ্ছিল, তখন বাইরে থেকে এসিপি সত্য আর সেটা সহ্য করতে পারে না। ভিতরে এসে সে কাদিরকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। তারপর একের পর এক তাকে লাঠির আঘাত করতে থাকে। তখন অন্যান্য পুলিশ এসে এসিপিকে থামায়। কমিশনার তাকে ইমোশন কন্ট্রোল করে প্রোটোকল ফলো করতে বলে। কোনো রকমে সবাই মিলে তাকে শান্ত করে আবারও বাইরে নিয়ে যায়। এবার কমিশনার ভেতরে থাকা অন্যান্য অফিসারদেরকেও বাইরে যেতে বলে। কাদির তখন কাঁদতে থাকে, তবে এটা ভেবে নয় যে সে একটা বড় ভুল করেছে, বরং তার এটা ভেবে কান্না আসছিল যে এসিপি সত্য তাকে মেরেছে। তার পোশাকটাও ময়লা হয়ে গেছে, এখন সে ডিউটি করবে কিভাবে? কমিশনার তখন তাকে বলে যে সে নতুন একটা কিনে দেবে। এরপর সে পরের ঘটনাগুলো জানতে চায়। কাদির আবারও বলতে শুরু করে। প্রীতিকে মেরে কেটে টুকরো করে ফেলার পর সে চিৎকার করে কাঁদতে থাকে। তখন সে আবারও আওয়াজ শুনতে পাচ্ছিল। মেয়েটা তাকে বলছিল, কেন এমন করলে আমার সাথে? কাদির ক্ষমা চায় প্রীতির কাছে। সে কি করেছে সে নিজেই বুঝতে পারেনি, কিন্তু প্রীতি তাকে ক্ষমা করেনি। প্রীতির শরীরের বাকি টুকরোগুলো সে প্লাস্টিকের কাভারে জড়িয়ে তার ডেলিভারি ব্যাগে ভরে জাফর খান পিটের কুভাম নদীতে ফেলে দিয়েছে। তবে নদীতে পড়ার আগেই সে কাভার খুলে দিয়েছিল, তাই ওই টুকরোগুলো নদীতে ভেসে গেছে। মার্ডারের ছুরি সে বাসার পেছনে নারকেল গাছের নিচে ফেলে দিয়েছে। এবার কমিশনার তার কাছে জানতে চায় যে সে এর আগে কোনো মার্ডার করেছে কিনা। কাদির কিছুটা লজ্জা আর আনন্দের সাথে জবাব দেয়, সে এর আগে খুব বেশি না, মাত্র 2টো খুন করেছে। একজন হলো তার স্কুলের ম্যাথ টিচার শান্তি ম্যাম। সে তাদেরকে স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রামের শেষে একা একা বাড়ি যাচ্ছিল। তখনই কাদির একটা রড তুলে নিয়ে ম্যামের মাথায় আঘাত করে। ম্যাম জ্ঞান হারিয়ে ফেলার পর কাদির একের পর এক তাকে আঘাত করতে থাকে। তারপর আর ম্যামের ঘুম ভাঙেনি। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সে। কাদির বডিটাকে তুলে নিয়ে কাছের একটা খ্রিস্টান কবরস্থানে কবর দিয়েছে। কবরস্থানটা তার স্কুলের কাছেই ছিল। সেখানে একটা পাখাওয়ালা বাচ্চার স্ট্যাচু আছে, আর তার পাশেই একটা গাছ আছে। কাদির ম্যামকে সেই গাছ আর স্ট্যাচুর মাঝখানে কবর দিয়েছে। এরপর যখন সে সালেমের কলেজে পড়তো, সেখানে প্রদীপ নামে তার একজন বন্ধু হয়। কলেজের পেছনের জঙ্গলেই অনেক রাতে ড্রিঙ্ক করতো তারা। এক রাতে কাদির আর তার বন্ধু প্রদীপ বসেছিল। প্রদীপ তখন মাতাল। তাদের ড্রিঙ্ক করা শেষে বিয়ারের খালি বোতলগুলো কাদিরের পাশেই ছিল। সেই খালি বোতল তুলেই সে প্রদীপের মাথায় আঘাত করে। প্রদীপ কিছু বুঝে উঠতে না পেরে তার দিকে তাকিয়েছিল। তখন কাদির ওই ভাঙা বোতলটা প্রদীপের গলায় ঢুকিয়ে দেয়। রক্তাক্ত প্রদীপ তখন আরামসে ঘুমিয়ে পড়ে। কাদির তাকে সেই জঙ্গলের ভেতরেই কবর দেয়। এইসব ভয়ঙ্কর ঘটনা কাদির এমনভাবে বর্ণনা করছিল যেন সে খুব ফানি গল্প শোনাচ্ছে। এই 3টা মার্ডার ছাড়া সে আর কোনো মার্ডার করেনি বলে জানায় পুলিশকে। মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই নতুন কাহিনী। এসিপি সত্যর মৃত্যু নিয়ে নতুন টুইস্ট।
বিনায়ক নয়, প্রীতির খুন করেছে কাদের নামের এক যুবক, আর তার বডি টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে কুভাম নদীতে। এই খবর শুনে কাদিরের মা বিশ্বাস করতে পারে না। সে কেঁদে কেটে দাবি করে যে তার ছেলে নির্দোষ, কিন্তু কিশোর আর মিত্রা জানায় কাদির নিজেই তার দোষ স্বীকার করে নিয়েছে। কাদিরের বাবা থানায় যায় ছেলের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু পুলিশ তাকে দেখা করতে দেয় না। ছেলেকে দেখার আশায় থানার বাইরেই অপেক্ষা করতে থাকে কাদিরের বাবা। পরদিন অশোকনগর থানার ইন্সপেক্টর কালিয়ামূর্তি তার টিমকে নিয়ে চলে যায় সেই খ্রিস্টান কবরস্থানে, যেখানে কাদির শান্তি ম্যামকে কবর দিয়েছিল। একই সাথে সালেম কলেজের হোস্টেলের পেছনেও কাদিরের বন্ধু প্রদীপের কবর খুঁজতে শুরু করে পুলিশ। কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে গর্তটা 5 ফিট গভীর হয়ে গেলেও বডির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। চেন্নাই পুলিশ তখন কাদেরের স্কুলেও তদন্ত করতে যায়। বাদ থাকে না সালেম কলেজও, সেখানেও অশোক চলে যায় তদন্ত করতে। কিন্তু এই ইনভেস্টিগেশন যেন পুলিশের মাথা ঘুরিয়ে দেয়। কেস সলভ করা তো দূরের কথা, উল্টো আরও পেঁচিয়ে যাচ্ছিল। খ্রিস্টান কবরস্থানে সেই স্ট্যাচু আর গাছের মাঝের অংশ চিহ্নিত করে খুঁড়তে শুরু করে পুলিশ, আর সেখান থেকেই পেয়ে যায় একটা কঙ্কাল। শান্তি ম্যামের লাশটা এতদিনে কঙ্কালে পরিণত হবে এটাই স্বাভাবিক। এদিকে কাদিরের কলেজের টিচার কাদিরকে ভালো ছেলে বলে। সে প্রীতির মার্ডার করতেই পারে না। তার বিশ্বাস পুলিশের কোথাও ভুল হচ্ছে। কাদির ওরকম ছেলে নয়। তাছাড়া কাদির আর প্রদীপের বন্ধুত্বর কথা বলতে গেলে তারা ছিল অন্তরাত্মা। কলেজ, ক্যাম্পাস, হোটেল কিংবা ক্যান্টিন সব জায়গায় ওরা যমজের মতো থাকতো। কিন্তু পুলিশ চমকে ওঠে তখনই যখন তারা জানতে পারে প্রদীপ বেঁচে আছে। সে এখন দুবাইতে চাকরি করছে। গত সপ্তাহেও টিচারের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশ যেন এই কথাটা একদমই বিশ্বাস করতে পারছিল না। ওদিকে শান্তি ম্যামের স্কুল থেকে তথ্য দিয়েছিল একজন শিক্ষিকা। তিনি জানান কাদির ছাত্র হিসেবে পড়াশোনায় এভারেস্ট ছিল, কিন্তু মানুষ হিসেবে প্রচন্ড ভালো ছিল। কোনো বন্ধু তাকে আঘাত করলে সে প্রতিবাদ না করেই চলে আসতো। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো সেই সময় কোনো টিচার মিসিং বা মার্ডার হয়নি। আর যে শান্তি ম্যামের সম্পর্কে পুলিশ জানতে চায় সেই তথ্য দেওয়া ম্যামই ছিল সেই শান্তি। তিনি 13 বছর হলো এখানকার ম্যাথ টিচার। শান্তি ম্যামকে চোখের সামনে এরকম জীবিত অবস্থায় দেখে পুলিশের কেস একেবারে উল্টোপাল্টা হয়ে যায়। কালিয়ামূর্তি ক্রিস্টোফারকে মাটি ঘুরে পাওয়া কঙ্কালটার ব্যাপারে জানায়। ফরেন্সিক নিশ্চিত করেছে এটা কোনো মহিলার লাশ। ক্রিস্টোফার তাকে 1 ঘন্টার মধ্যে ফরেন্সিকের ফুল রিপোর্ট ডিটেলস দিতে বলে। ফরেন্সিক ডিপার্টমেন্ট দ্রুত কাজ শুরু করে দেয়। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেই কঙ্কালটা 82 বছরের এক বৃদ্ধা মহিলার, যার মৃত্যু 35 বছর আগে হয়েছে। তখন কাদিরের জন্মই হয়নি। সব অফিসার তাদের ইনভেস্টিগেশনের ইনফরমেশন এবং মতামত জানায় এসিপিকে। এসিপি অবাক হয়ে যায় যে কাদিরের বলা দুটো মার্ডারের দুজনই এখনো বেঁচে আছে। তাহলে কেন সে মিথ্যে বলবে? অফিসারদের কেউ কেউ কাদিরকে পাগল বলে, কেউ বলে সে হয়তো কিছু লুকোচ্ছে, কিংবা প্রীতির মার্ডার কেস থেকে বাঁচার জন্যই সেই সব গল্প সাজিয়েছে। হয়তো সে কেসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এসিপির কানে এসব বাজতে থাকে। সত্যিটা আসলে কি? পরদিন কাদিরকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের গাড়ি থেকে নামানোর আগে মিডিয়ার লোকের ভিড়। কাদির খুশি মনে আদালতে প্রবেশ করে। শুরুতেই সে জাজকে আঙ্কেল বলে ডাকে। পুলিশ তাকে সংশোধন করে দিলে তারপর স্যার বলে ডাকে। জাজ প্রশ্ন করে 22 বছর বয়সী প্রীতির কেসের ব্যাপারে। কাদির জানায় সে মেয়েটার নাম বা বয়স জানে না, তবে ফটো দেখলে ঠিক চিনতে পারবে। জাজ বুঝতে পারে কাদির মানসিকভাবে স্টেবল নয়, তাই সে পুলিশকে অর্ডার দেয় কাদিরের ট্রিটমেন্টের প্রয়োজন। তার মানসিক অবস্থা কেমন সেটা একটা সার্টিফিকেট পেশ করতে হবে, আর সেই রিপোর্ট বা সার্টিফিকেট হতে হবে গভর্নমেন্ট ডক্টরের আন্ডারে। সেদিনকার মতো সেখানেই আদালত স্থগিত ঘোষণা করা হয়। পরদিন এসিপি সত্যর স্ত্রী দেশে আসে। তাকে রিসিভ করার জন্য বাইরে অপেক্ষা করছিল এসিপি। যখন সে এসিপির সামনে আসে তখন এসিপি তার দিকে এগিয়ে যায়, কিন্তু এসিপির পা যেন চলছিলই না। সে গাড়ি পর্যন্ত এসে নিজেকে আর ধরে রাখতে পারে না। ড্রাইভার মীনাক্ষী আর মিত্রা দৌড়ে এসে কোনো রকমে তাকে সামলায়। এতদিন এসিপির ভাঙার হৃদয়টা দেখার কেউ ছিল না। আজ নিজের স্ত্রীকে দেখে একেবারে ভেঙে পড়ে সে। স্ত্রীকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে শুরু করে। সে যেন এই ভারটা আর নিতে পারছিল না। দুজনে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসে। তখনই ক্রিস্টোফারের কল আসে এসিপির ফোনে। তার কথা শুনে চমকে ওঠে এসিপি। দ্রুত তাদের গাড়িটা পৌঁছে যায় একটা হসপিটালে। হসপিটালের বেডে শুয়ে আছে প্রীতি। মেয়েটার অবস্থা খুবই খারাপ, কিন্তু বেঁচে তো আছে। প্রীতির মা দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরে কাঁদতে শুরু করে। ডক্টর জানায় প্রীতির এখন রেস্ট প্রয়োজন। ইনভেস্টিগেশনের নামে এখন কোনো ঝামেলা করা যাবে না। 5 দিন হলো সে কিচ্ছু খায়নি, এমনকি 1 ফোঁটা পানিও না। তাছাড়া টানা 5 দিন ওই একই পোশাক পরে থাকায় তার ইনফেকশন হয়ে গেছে। এসব শুনে প্রীতির মা হাউমাউ করে কেঁদে ওঠে। এ সময় প্রীতির জ্ঞান ফিরলেই সে তার বাবাকে ডাকে। বাবাকে বলে সে কি সত্যিই এখানে আছে। বাবা যেন আর কখনোই তাকে ছেড়ে না যায়, কারণ কেউ নাকি প্রীতিকে মেরে ফেলবে। প্রীতি খুব ভয় পায়। তখন সত্য বলে আর কোনো ভয় নেই, বাবা পাশে আছে তো। প্রীতি আবারও জ্ঞান হারিয়ে ফেলে।
তখন সত্য তার স্ত্রীকে শান্ত হতে বলে। সত্যকে একটু পর কমিশনার ফোন করে আপডেট জানতে চায়। সত্য তখনকার অবস্থা জানিয়ে বলে পরবর্তীতে আপডেট সে জানাতে থাকবে। তার কথা শেষ হলে ক্রিস্টোফার সেখানে আসে। ক্রিস্টোফার জানায় প্রীতিকে আয়নাভারাম রেলওয়ে কোয়ার্টার্সের ওয়াটার টাওয়ারের কাছের মোটর রুমে পাওয়া গেছে। ওয়াচম্যান সাধারণত কোনো ইস্যু ছাড়া এই সমস্ত জায়গা চেক করে না। যখন পানি 50%-এর কম আসছিল তখন বিষয়টা তাদের নজরে আসে। ট্যাঙ্কের কাছেই প্লেগ্রাউন্ড ছিল যেখানে কোয়ার্টারের বাচ্চারা খেলতো, কিন্তু পরীক্ষা থাকায় জায়গাটা ফাঁকা ছিল। তো সকালবেলায় ওয়াচম্যান মোটর ফিক্স করতে গিয়ে প্রীতিকে অচেতন অবস্থায় সেখানে দেখতে পায় এবং লোকাল পুলিশকে ইনফর্ম করে। পরের শুনানিতে প্রীতিকে আদালতে হাজির করা হয়। জাজ তার নাম এবং বয়স শোনে। তারপর কাদেরকে কাঠগড়ায় আনা হয়। প্রীতির কাছে জানতে চাওয়া হয় এই ছেলেটা তাকে হত্যা করতে চেয়েছিল কিনা। প্রীতি বলে সে জানে না কে তাকে মারতে চেয়েছিল। এবার কাদিরের কাছে জানতে চাওয়া হয় এই মেয়েটাকেই সে হত্যা করেছে কিনা। কাদির বলে সে মেয়েটা দেখতে অনেকটা এরকমই, কিন্তু তাকে তো মেরে নদীতে ফেলে দিয়েছে, এই মেয়েটা সে হতে পারে না। হঠাৎই প্রীতির মনে পড়ে এই ছেলেটাই সেদিন রাতে তাকে সেভ করেছিল। তাকে কিডন্যাপ করতে চেয়েছিল একজন অটোওয়ালা, তখন এই ছেলেটা তাকে বাঁচিয়েছিল। সব শুনে জাজ পুলিশের উপর বিরক্ত হয়ে যায়। সে বলে প্রয়োজনে 1 মাস নিয়ে কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করে তারপর যেন কেস আদালতে তোলা হয়। পরদিন প্রীতিকে থানায় তার বাবা সত্যই জিজ্ঞাসাবাদ করে। প্রীতির কাছে জানতে চায় সেদিন আসলে কি হয়েছিল। প্রীতি বলতে শুরু করে সেই রাতে বাবার সঙ্গে কথা বলার পর একটা অটো পায় সে। অটোওয়ালা ছিল বিনায়ক। সে তাকে আনবুনাগারে নামিয়ে দিতে বললে অটোওয়ালা রাজি হয়, কিন্তু মাঝপথে হঠাৎ তার অটোটা খারাপ হয়ে যায়। লোকটা প্রীতিকে বলে 2 মিনিট অপেক্ষা করতে, এর মধ্যেই অটো ঠিক করে ফেলবে সে। প্রীতি তখন অটোতে বসেই অপেক্ষা করতে থাকে। লোকটা অটোর পেছনে যায় সেখানকার যন্ত্রপাতি চেক করতে, কিন্তু যন্ত্রপাতি বের করার বদলে সে অটোর পেছন থেকে ভারী একটা কিছু বের করে প্রীতির মাথায় আঘাত করে। প্রীতির যখন জ্ঞান ফেরে তখন সে তার হাত মুখ বাঁধা অবস্থায় একটা বন্ধ ঘরের ভেতর দেখতে পায়। মাথার পেছনটায় তখনও তার খুব যন্ত্রণা করছিল। হঠাৎই সে ওই রুমের ভেতর অটোওয়ালা বিনায়ককে দেখতে পায়। তাকে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। তার হাতে ধারালো অস্ত্র আর মুখে সিগারেটের ধোঁয়া। প্রীতি ভয়ে কাঁদতে শুরু করে। লোকটা প্রীতির কাছে এসে বলে 5 মিনিট প্রীতি কোনো শব্দ না করলে আর কান্না না করলেই তাকে বাড়ি দিয়ে আসবে, আর শব্দ করলে এখানেই মেরে ফেলবে। লোকটার বয়স 46 বছর, সুতরাং বেশিক্ষণ কষ্ট হবে না প্রীতির। তাছাড়া সে সেফটিও নিয়ে এসেছে। লোকটা প্রীতিকে রেপ করার ইঙ্গিত দিচ্ছিল। এ সময় প্রীতি তার মুখের বাঁধন খুলে ফেলে। প্রীতি বিনায়ককে ভাই বলে ডাকে, তাকে ছেড়ে দিতে বলে। এ সময় প্রীতি বলে তার বাবা একজন এসিপি। এবার লোকটা বলে যেহেতু প্রীতি এসিপির মেয়ে তার মানে বিনায়কের আর রক্ষা নেই। প্রীতি তার বাসা এবং অটো দেখে ফেলেছে, এখন কিছু না করলেও তো এসিপি তাকে ছাড়বে না। প্রীতি বারবার হাত জোর করে বলে সে কাউকে কিছু বলবে না, এমনকি তার অ্যাকাউন্টে 80,000 টাকা রয়েছে, সেটা সে নগদ দিয়ে দেবে। কিন্তু বিনায়ক বলে সে টাকা দিয়ে কি করবে, তার যা প্রয়োজন তাই নিতে হবে। এই বলে সে প্রীতির সঙ্গে জোরাজোরি করতে শুরু করে। সেই সময় কাদের নিজের কাজ সেরে বাসায় ফেরে। নিজের রুমে ঢোকার সময় সে বিনায়কের রুমে কান্নার আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত এগিয়ে গিয়ে সে বিনায়ককে প্রীতির সঙ্গে জোর জবরদস্তি করতে দেখতে পায়। কাদেরকে দেখে বিনায়ক উঠে দাঁড়ায়। প্রীতিও কিছুটা সাহস পায়। কাদের বিনায়ককে অনুরোধ করে প্রীতিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বিনায়ক তাতে রেগে যায়। সে কাদেরকে গালিগালাজ করতে শুরু করে। অল্প বয়সী ছেলে তাই এখানে এসেছে হিরো সাজতে, বলেই সে হাতের অস্ত্র দিয়ে কাদিরের মাথায় আঘাত করে। কাদের সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর বিনায়ক আবারও প্রীতিকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে পৃথিবীর হাতের আঙুলটা কেটে ছিটকে পড়ে যায়। আবারও আঘাত করলে তার বাহুতে লাগে। ভয়ে আতঙ্কে প্রীতিও জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর আগ মুহূর্তে প্রীতি শুনতে পায় বিনায়ক বলছে তাদের দুজনকে মেরে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবে। এরপর জ্ঞান ফিরলে প্রীতি নিজেকে ওই মোটর রুমের মধ্যে আবিষ্কার করে। তার হাত পা মুখ সব শক্ত করে বাঁধা ছিল। প্রথম দিন সে খুব চিৎকার করে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায়নি। এতটুকু বলেই প্যানিক করতে শুরু করে প্রীতি। জ্ঞান হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সত্য এবং অন্যান্যরা দ্রুত প্রীতিকে ধরে ফেলে। সত্য নিজের মেয়ের কঠিন ঘটনাগুলো শুনে ভিতরে ভিতরে খুব কষ্ট পায়। প্রীতির রেস্টের প্রয়োজন ছিল। এখন সবার মনে প্রশ্ন জাগে যে তাহলে কাদের কেন এসব মার্ডারের গল্প বলছিল। তখন ডক্টর জানায় এটা কনকাশনের জন্য হতে পারে। কনকাশন হলো একটা ট্রমাটিক ব্রেন ইনজুরি, যেটা মাথার ছোটখাটো আঘাত কিংবা ব্রেনের হাই প্রেশারের জন্য হয়। প্রথমত এটা আমাদের স্মৃতিতে আঘাত করে, যার কারণে কেউ কেউ আঘাতের সঠিক ঘটনা মনে করতে পারে না। সবকিছু ঘোলাটে হয়ে যায়, তার কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগে। এমনকি এতে কেউ কেউ নিজের মাঝে দ্বিতীয় সত্তা তৈরি করে নেয় আর তার ভাবনাকে সত্যি বলে মনে করতে শুরু করে। এখন প্রীতির স্টেটমেন্ট, কাদিরের টিচারদের স্টেটমেন্ট এবং ডক্টরের পরীক্ষা
সব মিলিয়ে এটাই প্রমাণ হচ্ছে যে কাদির কনকাশনে আক্রান্ত। তবে বাস্তবে সে ভীষণ দয়ালু মানুষ। অসুস্থতার কারণে সে এই সব কিছুর জন্য নিজেকে দায়ী ভাবছিল। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহ বা মাসখানেকের মধ্যেই কাদির ঠিক হয়ে যাবে। পরের শুনানিতে আদালতে প্রীতির স্টেটমেন্ট এবং ডক্টরের অটোপসি অনুযায়ী কাদিরকে নির্দোষ ঘোষণা করা হয় এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে বলা হয়। সেই সাথে পুলিশকে নির্দেশ দেওয়া হয় মেন কালপ্রিট বিনায়ককে খুঁজে বের করতে। রায় শুনে কাদিরের বাবা মা বেশ খুশি হয়। তারা এসিপি সত্যর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর এক রাতে প্রীতি তার রুমে একা ছিল। হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই আটকে ওঠে সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কারণ তার জানালার ওপাশেই বিনায়ককে দেখা যাচ্ছে। এখানে এসে সে প্রীতিকে কল করছে। প্রীতি ভীষণ ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। পুলিশ কন্ট্রোল রুম থেকেও বিনায়কের ফোন অন দেখতে পায়, আর তার লোকেশন দেখা যায় এসিপির বাড়িতে। এই তথ্য পেয়ে ক্রিস্টোফার দ্রুত এসিপিকে জানায়। এসিপি তখনই স্টেশন থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর ক্রিস্টোফার তখন ওই এলাকার ইন্সপেক্টরকে ফোন করে এসিপির বাড়িতে ফোর্স পাঠানোর নির্দেশ দেয়। বাসায় পৌঁছাতেই বাসার গার্ড জানায় সে আওয়াজ শুনে উপরে গিয়েছিল, কিন্তু ততক্ষণে লোকটা পালিয়ে যায়। এসিপি ভেতরে গিয়ে দেখে প্রীতি তার মায়ের কোলে শুয়ে ভয়ে কাঁপছে। ভিতরে যাওয়ার সাথে সাথেই এসিপির স্ত্রী তাদেরকে বকতে শুরু করে। তার মেয়ের এই অবস্থার জন্য পুলিশই দায়ী। তারা বলেছিল 2 দিনের মধ্যেই অপরাধীকে ধরে ফেলবে, প্রীতির কোনো ক্ষতিই হবে না। অথচ আজ সে বাড়ি পর্যন্ত এসে গেছে। বাসায় যখন কেউ থাকবে না তখন যদি টার্গেট করে লোকটা বাড়িতে আসে, না, এসব ভাবা যায় না। আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকবে না। প্রীতিকে নিয়ে সে ইউএসএ চলে যাবে। কীর্তির সঙ্গে থাকবে তারা। তাই সে সত্যকে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। সত্য সেটাই করে। যেদিন তাদের ইউএসএ যাওয়ার ফ্লাইট, এসিপি তাদেরকে এয়ারপোর্টে এগিয়ে দিতে আসে। সাথে পুলিশ টিমের কয়েকজন সদস্যও ছিল। এসিপির স্ত্রী এসিপিকে নিজের খেয়াল রাখতে বলে বিদায় নেয়। পুলিশও নিজের কাজে লেগে পড়ে। এবার প্রীতিকে বিদায়ের পালা। প্রীতি তার বাবাকে জানায় সে তাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু এখানে তার সেফটির রিস্ক আছে, তাই বাধ্য হয়ে তাকে চলে যেতে হচ্ছে। তার প্রফেশন নিয়ে কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। এসব কথা বলে প্রীতি তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এয়ারপোর্ট থেকে ফিরে সত্য তার কাছ থেকে 2 দিনের ছুটি নেয়, তবে আর্জেন্ট হলে অবশ্যই তাকে কল করতে বলে। তারপর গাড়িতে করে নিজের বাসার দিকে রওনা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টোফারের কাছে কন্ট্রোল রুম থেকে কল আসে। সেখান থেকে জানায় যে বিনায়কের ফোন আবারও মিনাম্বাকাম রোডে অন হয়েছে, যেটা কিনা এয়ারপোর্ট এরিয়ার খুব কাছাকাছি। সাথে সাথেই ক্রিস্টোফার সেখানকার থানায় ইনফরমেশন দিয়ে তাদেরকে অ্যালার্ট করতে বলে। এরপর সে সত্যকে ফোন করে বিষয়টা জানায়। ক্রিস্টোফার সেখান থেকে 3-4 কিলোমিটার দূরেই আছে। সত্য তখনই আদেশ দেয় সেখানকার সকল রাস্তা ব্লক করে দেওয়ার জন্য এবং সকল ধরনের গাড়ি চেক করার জন্য। এবার যেন কোনোভাবেই বিনায়ক পালাতে না পারে বলেই সে ফোনটা রেখে দেয়। তারপর এসিপি তার পাশে থাকা আরেকটা ফোন হাতে নেয়, যেটাতে বিনায়কের ছবি দেখা যায়। অর্থাৎ সেটা ছিল বিনায়কের ফোন। আর বিনায়কের ফোন অন্য কেউ নয়, স্বয়ং এসিপি নিজেই অন করেছে। কিন্তু বিনায়কের ফোন এসিপির কাছে এলো কি করে? চলুন ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসি। যখন এয়ারপোর্ট থেকে প্রীতি বিদায় নেওয়ার সময় বলে তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তখন সত্য বলে তার স্বপ্ন একদিন সত্য হবে এবং একদিন সে সাকসেস হবে। এই ব্যাপারে সত্য 100% নিশ্চিত, কারণ প্রীতির স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে অসাধারণ, একেবারে পারফেক্ট। স্পেশালি কাদির আর প্রীতির পারফরমেন্স তো অস্কার জেতার মতো। প্রীতি সেটা শুনে চমকে ওঠে। সত্য বলে ডিরেকশন ডিপার্টমেন্ট প্রীতির, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট সত্যর। প্রীতি এবার তার বাবার কাছে সব স্বীকার করে, তারা ভুল করে ফেলেছে। সত্য জানতে চায় এসব করার পেছনে মোটিভ কি ছিল, সেদিন আসলে কি ঘটেছিল। প্রীতি এবার সত্যটা তাকে বলতে শুরু করে। সেদিন বাবার সঙ্গে কথা বলার পর প্রীতির সামনে কোনো অটো নয়, একটা বাইক এসে দাঁড়ায়। বাইকে ছিল ডেলিভারি ম্যান কাদির। প্রীতি এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিল। কাদির আসার সাথে সাথেই প্রীতি তাকে বকতে শুরু করে। ভালোবাসার মানুষকে কেউ এতক্ষণ অপেক্ষা করায়? কাদির জানায় শেষ সময় তার একটা ডেলিভারির কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেছে। কথাবার্তা শেষে প্রীতি কাদিরের বাইকে উঠে বসে। কাদিরের ডেলিভারি ব্যাগ সে নিজের কাঁধে নেয়। সে আজ কাদিরের বাসায় যাবে, কিন্তু কাদির তাকে নিতে চায় না বাড়িওয়ালার ভয়ে। তবে প্রীতির জোর করায় বাধ্য হয়ে সে নিজের বাসার দিকে যেতে শুরু করে। প্রীতি মাঝে মধ্যেই ওয়াশরুমের দোহাই দিয়ে কাদিরের বাসায় যেত। পুরো রাস্তা গল্প করতে করতে যায় প্রীতি। কাদির খুব ভালো অভিনয় করে, তবুও সব অডিশনে ফেল করছে, তার জন্য প্রীতি খুব কষ্ট পায়। তবে প্রীতির ডিরেকশনে আবারও তাকে কিছু অডিশনে পাঠাতে চায় প্রীতি। এসব গল্প করতে করতেই তারা কাদিরের বাসায় এসে পৌঁছায়। ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে যে বাড়িওয়ালা বাসায় নেই, সম্ভবত শহরের বাইরে গেছে। প্রীতি তখন বলে শহরের বাইরে থাকা বাড়িওয়ালার ভয়ে কি কাদির এখানে আনতে চাইল না? যাই হোক, মজার গল্প করতে করতে তারা ওপরে কাদিরের রুমের সামনে চলে যায়। কাদির প্রীতিকে ওয়াশরুম থেকে ঘুরে আসতে বলে।
ততক্ষণে সে তার ব্যাগ রেখে কাপড় চোপড় বদলে নেবে, কিন্তু প্রীতি একটু রোম্যান্টিক মুডে চলে যায়। কাদির বলে এই মেয়ে তার বাবাকে দিয়ে কাদিরকে বিপদে ফেলবে। প্রীতি বলে বাবা এসব কিচ্ছু জানে না। এই বলেই সে ওয়াশরুমে চলে যায়। প্রীতিকে ওয়াশরুমে যাওয়ার সময় পাশের রুম থেকে বিনায়ক দেখে ফেলে। সে বেরিয়ে এসে কাদিরের রুমে উকি দিয়ে ওয়াশরুমের কাছে যায়। তারপর নিজের ফোনের ক্যামেরা অন করে ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে ছবি তুলে নেয় প্রীতির। ক্যামেরার ক্লিকের শব্দ শুনে প্রীতি কে কে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সেখানে সে বিনায়ককে দেখে চিৎকার করে বলে তুমি ছবি তোলার সাহস পেলে কোথায়? এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেলে কাদির সেখানে আসে। ছবি তোলার কথা শুনে সেও বিনায়ককে জোর করে ছবি ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু বিনায়ক ছবিগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তখন কাদির আর প্রীতি জোর করে বিনায়কের কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। একসময় জোর জবরদস্তি করতে করতে বিনায়কের ধাক্কা লেগে সে তার রুমের ভেতরেই পড়ে যায়। তার মাথা শক্ত কাঠের টেবিলে লাগে, আর ফোনটা তখন প্রীতির হাতেই থেকে যায়। বিনায়ক কাতরাতে কাতরাতে বলে তাদের দুজনের কাউকে সে ছাড়বে না। প্রীতি গ্যালারিতে গিয়ে দেখে ছবিগুলো অস্পষ্ট, সাদা, শুধু ফ্ল্যাশ পিকচারের মতো হয়েছে। তারা শুধু শুধু চিন্তায় পড়ে গিয়েছিল। কাদির যেন হাফ ছেড়ে বাঁচল। তখনই প্রীতি কাদিরকে আঙুল দিয়ে বিনায়ককে দেখায়। বিনায়ক চোখ উল্টে মেঝেতে পড়ে আছে। কাদির বিনায়ককে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপর সে বুঝতে পারে বিনায়ক আর বেঁচে নেই। অমনি কেঁদে ফেলে কাদির। এটা কি হলো তার সাথে, আর এখন কি হবে? দুজনেই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। প্রীতি দরজা লাগিয়ে দেয়। কাদিরের পুরো ফ্যামিলি তার উপর নির্ভর করছে। এখন এমন করলে তাদের কি হবে? সে প্রীতিকে বলে তারা কি প্রীতির বাবাকে সব জানিয়ে কোনো সমাধান পেতে পারে। প্রীতি বলে তার বাবা তাদের সম্পর্কে কিছুই জানে না। পুরো ডিপার্টমেন্ট তাকে সম্মান করে। এই ঘটনা জানাজানি হলে তার বাবার মান সম্মান থাকবে না। নিরুপায় হয়ে দুজনেই কাঁদতে থাকে। এখন কি করবে তারা? কাঁদতে কাঁদতেই কাদের প্রীতিকে শান্ত হতে বলে। সে আছে তো, সে সব সামলে নেবে। সে প্রীতিকে কাদিরের রুমে গিয়ে অপেক্ষা করতে বলে। একটু পরেই সে আসবে। প্রীতি কাদিরের রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবারও সে বিনায়কের রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কাদির বিনায়কের বডিটা কেটে টুকরো টুকরো করছে। কাদির তাকে সেখান থেকে সরে গিয়ে তার রুমে অপেক্ষা করতে বলে, কারণ এসব সহ্য করতে পারবে না প্রীতি। প্রীতি কাদিরের রুমে ফিরে যায়। কাদির কাঁদতে কাঁদতে বিনায়কের বডিগুলো টুকরো টুকরো করে এবং বারবার তাকে সরি বলতে থাকে। সে তো কখনো বিনায়কের সঙ্গে এরকম করতে চায়নি। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারেনি সে। বডি কাটা শেষ হলে ফ্রেশ হয়ে নেয় কাদির। তারপর প্রীতিকে বলে এখানে থাকলে তারা ধরা পড়ে যেতে পারে, তাই প্রীতি যেন ছুটি কাটাতে বাইরে কোথাও চলে যায়। কাদিরের পরিবারও তার উপর নির্ভর করে বেঁচে আছে, তাই সেও না হয় কোথাও চলে যাবে। কিন্তু প্রীতি বলে পালালে এই কেস থেকে নিস্তার পাওয়া যাবে না, কারণ ওই রুমে তাদের ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, চুল এবং অসংখ্য এভিডেন্স ছড়িয়ে আছে। তাছাড়া কাদিরই বিনায়কের একমাত্র প্রতিবেশী, তাই সবার আগে তাকেই সন্দেহ করা হবে। এজন্য তাদেরকে একটা প্ল্যান করে সেই অনুযায়ী চলতে হবে। প্রীতির প্ল্যান অনুযায়ী কাদির হাঙ্গি অ্যাপে লগ ইন করে, আর প্রীতি নিজ হাতে কাদিরের কপালে আঘাত করে। তারপর বলে লাশের টুকরো নিয়ে কোভাম নদীতে ফেলে দিতে, তবে অবশ্যই কভার থেকে বের করে ফেলতে হবে, এবং এর মধ্যে হ্যাঙ্গি অ্যাপের কোনো অর্ডার আসলে সে যেন কনফার্ম করে নেয়। প্রীতির কথা মতো কাদির লাশের টুকরোগুলো নদীতে ফেলে আসে। তারপর নিকটস্থ হসপিটালে গিয়ে মাথার ইনজুরির ট্রিটমেন্ট করায় এবং খেয়াল রাখে তাকে যেন অবশ্যই সিসিটিভি ক্যামেরায় দেখা যায়। তারপর হ্যাঙ্গি অ্যাপে অর্ডার পাওয়ায় জেন অ্যাপার্টমেন্টে ডেলিভারি দিতে আসে। এরই মাঝে প্রীতি অ্যাসিড দিয়ে বিনায়কের রুমের সমস্ত এভিডেন্স নষ্ট করে ফেলে। তারপর নিজেই নিজের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেখান থেকে রক্ত সংগ্রহ করে। এরপর সেটার মধ্যে পানি মিশিয়ে ফ্লোরে ঢেলে দেয়। আর সব শেষে করে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা, সে নিজ হাতে নিজের আঙুল এক কোপে কেটে ফেলে। এদিকে কাদির প্রীতির কথা মতো সব কাজ শেষ করে বাসায় ফেরে। সে প্রীতির অবস্থা দেখে চমকে ওঠে। কেন সে নিজেকে এভাবে আঘাত করছে? প্রীতি জানায় এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এবার প্রীতি ওই ধারালো অস্ত্রটা কাদিরকে কোথাও ফেলে আসতে বলে, তবে অবশ্যই তাতে যেন তার ফিঙ্গারপ্রিন্ট থাকে। এরপর তারা বাসা থেকে বেরিয়ে পড়ে। নিচে বিনায়কের অটো দেখতে পায় প্রীতি, তাই সে অটোর ভেতরেও বিভিন্ন জায়গায় কাটা আঙুলের রক্ত ফেলে দেয়। তারপর কাদিরকে বলে তাকে মোটর রুমে রেখে আসতে। যাওয়ার আগে প্রীতি তার পার্স, ব্রেসলেট, মোবাইল এবং কাটা আঙুলটা বিনায়কের রুমের মধ্যে ফেলে রেখে যায় এবং তার ফোনও বন্ধ করে রাখতে ভোলে না সে। কাদিরের ফোনে এরপর কাদিরও নিজের ফোনটা সাইলেন্ট করে নিজের রুমে রেখে চলে যায়। শুটিং করার জন্য প্রীতি ওই মোটর রুমটা দেখেছিল। সেখানে প্রীতি আর কাদির শেষ রাত পর্যন্ত অপেক্ষা করে। প্রীতি তাকে অবশ্যই প্রতি রাতে দেখা করে যেতে বলে। রাত শেষ হওয়ার আগে আগে নিজেদের প্ল্যান অনুযায়ী প্রীতির হাত, পা, মুখ শক্ত করে বাঁধে কাদির। বাঁধার আগে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ হাউমাউ করে কাঁদে। তারা আসলে এটা করতে চাচ্ছিল না, কিন্তু এটা করা ছাড়া তাদের সামনে আর কোনো পথও তারা দেখতে পাচ্ছিল না।
প্রীতিকে বেঁধে রেখে মোটর রুমের দরজা লাগিয়ে বেরিয়ে আসে কাদের। প্রীতি এখানে একা একা থাকবে এটা ভেবেই কাদিরের খুব কষ্ট হচ্ছিল। তার ভীষণ মনে পড়ছিল তাদের ভালোবাসার স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক শেষ হয়। প্রীতি আর তার বাবা তখনও এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। প্রীতি বাবাকে জানায় তারা ইচ্ছে করে এটা করেনি, তাদের উদ্দেশ্য ছিল না মার্ডার করার, অ্যাক্সিডেন্টালি ঘটনাটা ঘটে গেছে, তাই বাবা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। সত্য তখন নির্ভয়ে নিশ্চিন্তে ট্রাভেল করতে বলে প্রীতিকে। কেসটা সে নিজেই হ্যান্ডেল করে নেবে। প্রীতি চলে যাচ্ছিল, তখন সত্য তাকে বিনায়কের ফোনটা দিয়ে যেতে বলে, কারণ সে তো জানে সেদিন অন্য কেউ নয়, এসিপির বাড়ি থেকে প্রীতি নিজেই ফোনটা অন করে তাকে কল করেছিল আর ভয় পাওয়ার চরম অভিনয় করেছিল। প্রীতি বিনায়কের ফোনটা বাবার কাছে দিয়ে যায়। আসলে সত্য আগে থেকেই পুরো ঘটনা বুঝতে পেরেছিল। প্রথম যেদিন বিনায়কের ফোন অন হলেও পুলিশ লোকেশনে গিয়ে বিনায়কের ফোনটা বন্ধ পায় আর বিনায়ককে ধরতে ব্যর্থ হয়, সেদিন সিসিটিভি ফুটেজের সামনে একটা পুরুষ ছাতা মাথায় দিয়ে এগিয়ে গেলেও পেছনে বেশ খানিকটা দূরে একটা মেয়েকে দেখা যায়। কেউ বিষয়টা খেয়াল না করলেও সত্য তখন বুঝতে পেরেছিল অস্পষ্ট এই মেয়েটা তারই মেয়ে প্রীতি। তাছাড়া বিনায়ক তো লেফটি ছিল, সে যদি প্রীতিকে সামনে থেকে আঘাত করত তাহলে বাম অ্যাঙ্গেলে প্রীতির ডান হাতের বাহুতে আঘাত লাগার কথা ছিল, কিন্তু প্রীতির আঘাত লেগেছিল বাম হাতের বাহুতে। তাছাড়া প্রীতির বই ঘেটে সত্য কাদিরের একটা ফটোও পেয়েছিল। সব দেখে বুঝে শুনে সত্য অঙ্কটা আগেই মিলিয়ে ফেলেছিল। এয়ারপোর্টে সে শুধু মেয়ের মুখ থেকে সত্যটা জানতে চেয়েছিল। যাই হোক, এখন বর্তমানে ফিরে আসি। সত্য গাড়িতে বসেই বিনায়কের ফোনটা একটা রুমালে মুড়িয়ে নেয়, তারপর গাড়ি থেকে সেটা রাস্তায় ছুঁড়ে ফেলে। এদিকে কাদির তার বাবা মায়ের কাছে নিজের বাড়িতে আছে। তার মা খাবার রেডি করে তাকে খেতে যেতে বলে। কাদির তখন অবুঝ বাচ্চাদের মতো মাথা নাড়ে। তার মা ভেতরে চলে গেলেই তার রিয়াকশন স্বাভাবিক করে ফেলে সে। সত্যিই সে বেশ ভালো অভিনয় জানে। তাকে এই অসুস্থতার অভিনয় চালিয়ে যেতে হবে আরও কয়েকদিন। এ সময় প্রীতি তাকে হোয়াটসঅ্যাপে SMS করে সে কাদিরকে মিস করছে। সাথে সাথে কাদিরও তাকে রিপ্লাই দেয়। তার মনটা তৃপ্তিতে ভরে ওঠে। তখনই তার ফোনে একটা কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ফাইনালি তুমি পালিয়ে বাঁচলে কাদির। কাদির স্পষ্ট শুনতে পায় সেটা বিনায়কের কণ্ঠ। সে চমকে ওঠে। তাহলে কি বিনায়ক বেঁচে আছে? আর সে যদি বেঁচে থাকে তাহলে কাদির সেদিন কার টুকরো করেছিল? এই রহস্যটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। মাঝে মধ্যে বাস্তব জীবনেও ছোট্ট একটা কারণ আর রাগের মাথায় আমরা অনেক বড় ভুল করে ফেলি, আর সেই ভুল ঢাকতে গিয়ে আমরা জড়িয়ে পড়ি বড় কোনো অপরাধে। তাই আমাদের উচিত সঠিক সময়ে বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া, ভুলের সীমা ছাড়িয়ে যাওয়ার আগেই নিজেদেরকে কন্ট্রোল করা, কারণ ওই একটা ভুল আমাদের জীবনটাকে তছনছ করে দিতে পারে। আপনারাও কি আমার সঙ্গে একমত? কমেন্ট করে জানাবেন কিন্তু। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।